নমস্কার দর্শক বন্ধুরা, একশোটাই বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি সব্যসাচী, আমার সাথে রয়েছে সাইফদা। এবং অনেকদিন পর আমরা আবারও আড্ডায় যোগ দিলাম এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা আমরা আগেও করেছি, আজকে আবার করব। সেটা হচ্ছে গতকাল আপনারা দেখেছেন মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ডুরান্ড কাপের একটা দুর্দান্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে পেনাল্টি শ্যুট আউটে সাডেন ডেতে মোহনবাগান কিন্তু ম্যাচটি জিতে যায় এবং তারা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এবং এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো হবে মোহনবাগানের জন্য, তবে আমার মনে হয় এই ম্যাচটা সাইফদা একজনের জন্য কিন্তু কি বলবো, নিজের ছাপ ফেলার সবথেকে বড় একটা সুযোগ থাকবে, সেটা হলো বিশাল কাইত। আমরা গতকাল একটি পোস্টও করেছিলাম যে জাস্টিস ফর বিশাল কাইত, এটা নিয়ে বাংলা, শুধু শুধু বাংলাই নয়, ভারতের ফুটবল মহল, এমনকি যারা ফুটবল দেখেন, যারা ফুটবল বোঝেন, প্রত্যেকেই হয়তো এই বিষয়টার সঙ্গে সহমত থাকবেন যে বিশাল কাইতের যে ভারতের 26 জনের সম্ভাব্য তালিকা ঘোষণা করা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য, সেখানে তার নামটা বাদ কেন পড়েছিল, এটা নিয়ে যে কোনো ফুটবল বোদ্ধা এটা নিয়ে প্রশ্ন তুলবেনই। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কালকে বিশাল যে পারফরমেন্স দেখিয়েছে, দুটো পেনাল্টি সেভ, এবং অবশ্যই গত মরশুমের পারফরমেন্স তো কোনো আলাদা কিছু রাখে না। সাইফদা, এই জায়গায় দাঁড়িয়ে মানলো মার্কেস নতুন কোচ হিসেবে এসছেন, কি মনে হচ্ছে, কি কারণে হঠাৎ করে বিশাল কাইতের মতো একজন গোলকিপারকে বাইরে সরে থাকতে হচ্ছে? দেখো, আমার এই মানলো মার্কেস বলো বা পূর্বে যিনি কোচ ছিলেন ইগোস্টি ম্যাচ। ইগস টিমেশ, আমার মধ্যে কোথাও যেন মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার এক, ম্যানুফ্যাকচারিং এক জায়গার। হুম। মানে দল গঠন যা প্রক্রিয়া, তুমি যদি দল গঠনের প্রক্রিয়া দেখো ন্যাশনাল টিমের, সেটা মোরাললেস সেম। হুম। কিয়ান নাসিরি ছাড়া বাকিরা এই দলে ছিলেন, আছেন, থাকবেন, এমন টাইপের। এবং কেউ কেউ হন কিছু কিছু সেক্টরে, আমাকে দেখো এক্সট্রা টাইমে মনে হতে পারে সাইড দেয় শুধু এক্সট্রা টাইমে কেন, মনে হতে পারে যোগ্যতর কারোর জন্য সবসময় জায়গা থাকা উচিত। হ্যাঁ। তা আমার কথা হচ্ছে বিশাল কাইতের আর কত করবে ছেলেটা, হুম। আর কত প্রমাণ দেবে, কিভাবে প্রমাণ দেবে। 2018 সালে শেষ বোধহয় জাতীয় দলের জার্সিতে উনি খেলার সুযোগ পেয়েছিলেন, তারপরে অধিকাংশ সময় বেঞ্চে বসে থাকা, আর তৃতীয় গোলকিপার তৃতীয় গোলকিপার হিসেবে, দ্বিতীয় নয়, দ্বিতীয় না তৃতীয়। তোমার গুরপ্রীত সিং অবশ্যই ভালো গোলকিপার ছিলেন। এখন দেশের 1 নম্বর গোলকিপার কিনা সেটা অবশ্যই প্রশ্নচিহ্ন একদম। সামনে থাকবে। দেশের 1 নম্বর গোলকিপারকে 1 নম্বর দলে খেলা উচিত, একদমই। 1 নম্বর দলে খেলা উচিত। বেঙ্গালুরু এফসি ওয়ান্স আপন এ টাইম 1 নম্বর ছিল। এবং এই যে নানান জায়গায় কানাঘুষো শোনা যায় যে কয়েকটি দলে খেললে জাতীয় দলে জায়গা পরিষ্কার হয়, সেই প্রশ্নগুলো না উঠতে শুরু করে। আমার কথা হচ্ছে বিশাল কাইত আর কতদিন বিশাল কাইতকে এইভাবে ডিপ্রাইভ করা হবে। এবং যে ছেলেটির এত ভালো আউটিং, যে ছেলেটি এত ভালো 1:1, যে ছেলেটি গ্রাউন্ডে এত ভালো, এয়ারে এত ভালো, একটা গোলকিপারের যে গুণাবলী দরকার পড়ে, মেন্টালি খুব স্ট্রং। এবং আধুনিক ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ যেটা বিল্ডিং ফ্রম বিহাইন্ডে গোলকিপারে যে ভূমিকা থাকে, সেই ভূমিকাতে যত কোচ এসছেন মোহনবাগানে পরবর্তীকালে, মানে অরিন্দম চলে যাওয়ার পর থেকে, আমার আনডাউটেডলি সবসময় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই গোলকিপারকে। কিন্তু কেন তিনি সুযোগ পাবেন না, এটা কিন্তু খুবই প্রশ্নচিহ্নের সামনে উঠে গেল। এবং সিলেক্টর যারা আছেন বা জাতীয় দলের কোচ যারা আছেন, প্রশ্ন কিন্তু উঠছে চারিদিকে। জাস্টিস ফর বিশাল কাইত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। এবং কালকে যেভাবে ছেলেটি ম্যাচটি মোহনবাগানের পক্ষে নিয়ে এলো, আইএসএল এর সেরা 11-র গোলরক্ষক, এ তো আমি তুমি বানাচ্ছি না, আমি তুমি বসে বসে বানালাম পারফরমেন্স। তার সারা বছরের পারফরমেন্স, দেশের 1 নম্বর লিগের পারফরমেন্সের উপর ভিত্তি করে 2 বছর পর পর আইএসএল এর সেরা 11 গোলরক্ষক হয়েছে, একটা গোল্ডেন বুট আছে, গোল্ডেন গ্লাভস আছে। তা সে আর কি প্রমাণ দেবে, কি প্রমাণ দেবে আমার বলো? আর কি দেওয়ার মানে আছে? কি করতে হবে?
ওকে উঠে গিয়ে গোলটা করতে হবে। ওটাই হয়তো বাকি রয়েছে, বা আমি যদি আরেকটা কথা বলি, হয়তো একটু বিতর্ক তৈরি হবে, হয়তো একটা নির্দিষ্ট দলে যেতে হবে। কেন মোহনবাগান নির্দিষ্ট দল নয় কেন? মোহনবাগান থেকে তো 7জন প্লেয়ার যেতে চলে সুযোগ পেয়েছে, মানে কি 7-এর জায়গায় 8 হলে কি দৃষ্টিকটু হবে? আমার এটাই প্রশ্ন। ওটাই আরে বক্তব্য। যদি যোগ্যতা থাকে খেলবে। সুযোগ তো পাবে। একটা সময় কর্ণাটক থেকে 6জন জাতীয় দলে ক্রিকেট খেলতেন, হ্যাঁ। তাহলে কি তুমি কি জাভগাল সিনহাত, অনিল কুম্বলেকে বাদ দিতে পারতে? তাহলে বাদ দিতে তো পারবে না। যার যোগ্যতা থাকবে তাকে তো নিতে হবে। তুমি রাহুল দ্রাবিড়কে তো বাদ দিতে পারবে না কর্ণাটক বলে। দল না দেখে খেলোয়াড় দেখা উচিত। খেলোয়াড় দেখা উচিত। হুম। আমি ক্রিকেটের উদাহরণ দিলাম, ফুটবলে তাই হ্যাঁ। সিম্পল। তোমার যদি যে কোয়ালিটি থাকে, আর মোহনবাগান তো দেশের সেরা প্লেয়ারদেরকে নিয়ে বানায়, দল বানিয়েছে, তা তুমি সেই ছেলেটাকে বাদ দিয়ে কাকে প্রমাণ দিতে চাইছো? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। জানি না মানোলো মার্কেস তিনি আদৌ এই প্রশ্নের সম্মুখীন হবেন কি না, বা তাই সেই সুযোগ পাবেন কি না জানি না। যদি পান, এই প্রশ্ন সবসময় থাকবে। এবং সাইফদা, যেটা বলছিলাম যে এই মোহনবাগান ব্যাঙ্গালোর ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণ যেটা আমরা বলছিলাম, গুরপ্রীত সিং ভার্সেস Yes. বিশাল কাইত। সুতরাং সেখানেই প্রমাণটা হয়ে যাবে কে ভালো গোলকিপার। না, সে ভালো গোলকিপারের প্রমাণ একটা ম্যাচের উপরে হয় না, একটা সিজন, দুটো সিজন বোঝা যায়। গুরপ্রীতের এটা যেন মনে হচ্ছে শ্বশুর বাড়ি, মানে তাকে হটানোর কেউ নেই। সব্যসাচী এটা হতে পারে না। না, মানে আমি পারফর্ম করি না করি, আমার এই দলে আমার জায়গা সুনিশ্চিত, এইটা পৃথিবীর কোনো দলে হওয়া উচিত নয়। এবং সেইটাই কিন্তু বিষয় তোমার গুরপ্রীতের জন্য হচ্ছে, এবং সেটা সম্পূর্ণ আনসার্টেন, এবং এটার কারণেই এবং তিনি একদম প্রথম একাদশ, মানে শুধু টিম লিস্টে তো বটেই, প্রথম একাদশেও একদম তার জায়গাটা পাবে। প্রথম একাদশ জায়গা পাকা, যেন ওই জায়গাটাকে কনফার্ম করে বাকি দলটা তৈরি হচ্ছে। কিন্তু তুমি দেখো লাস্ট 2 বছরে বেঙ্গালুরুর পারফরমেন্স কি হচ্ছে। ছেলেটির 28 বছর বয়স হয়ে গেল, আর কবে সুযোগ? 28 ইয়ার্স। সে গত 3 বছর আইএসএল এ বেস্ট পারফর্মার। তা সে এখন সুযোগ পাবে না, তো কে সুযোগ পাবে? এটাই হচ্ছে কথা। তবে প্রভুসেকন গিল, ইস্টবেঙ্গল গোলরক্ষক, তাকে 3টে গোলরক্ষকের একজন নিয়ে আসা এটা ভবিষ্যতের একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাকে অবশ্যই স্বাগত। একদমই। কিন্তু সেই স্বাগত হওয়ার জায়গাতে বিশাল কায়দার পারফরমেন্সটা যেন আমরা ভুলে না যাই। না, আমার মনে হয় আমরিন্দার ঠিক আছে, আমরিন্দার খুব ভালো একজন গোলকিপার, অনেকটা বিশাল কাইতের মতনই, বল পায় খুব ভালো, এমনি যে অ্যান্টিসিপেশন সমস্তই ভালো। গুরপ্রীত কি করেছে? গুরপ্রীতটা আমার এখন অবধি মাথায় ঢুকছে না। গুরপ্রীত কি করেছে? গুরপ্রীত একটাই কাজ করেছে তার গোলকিপিং কেরিয়ারে। ভারতবর্ষের হকির লেজেন্ড গোলরক্ষক শ্রীজেশ যেভাবে অলিম্পিকে পদক জেতার পর গোল পোস্টের ওপরে উঠেছিলেন, উঠে বসে পোজ দিয়েছিলেন হ্যাঁ, টোকিও অলিম্পিকের পর, সেই একই পোজ একজন গোলরক্ষক হিসাবে তোমার বেঙ্গালুরুর একটা প্র্যাকটিসের পর ও দিয়েছিল। এর থেকে বেশি কিছু করেনি। না, কিছু দেশের ফুটবল র্যাঙ্কিং 124। কিছু কৃতিত্ব অবশ্যই গুরপ্রীতকে ওয়ান্স আপন এ টাইম, সেটা দিতে হবে। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম তনুময় বসু অতনু ভট্টাচার্য গোলকিপার ছিলেন। দেবাশিস মুখার্জি সারা সিজন গোল খায়নি 1991 সালে। তা দেবাশিস মুখার্জিকে এখন নিয়ে আসবে তুমি? গুরপ্রীতের সময় এখন চলে গিয়েছে। তুমি মিষ্টুকে নিয়ে আসবে? হবে, সবকিছু শেষ আছে, স্পোর্টস, হ্যাঁ, তোমাকে মেনে নিতে হবে। কোথাও গিয়ে আমাদের ফেডারেশন বা মাননীয় মার্কেস মানতে পারছেন না, সেটাই হচ্ছে ব্যাপার। মানলো মার্কেট কি মানিয়ে নিলেন? দল দেখে আমার কিন্তু খুব একটা আশাবাদী নই। আমার দল তো মানে কি বলবো, সে একই দল, গতে দল একই গতেবাদা দল, যে নতুন কিছু সে দলের মধ্যে এমনকি ডেভিডও বাদ পড়ে গেছে। সে খারাপ পারফরমেন্স করারও সুযোগ পায়নি, পারফরমেন্সও করার সুযোগ পায়নি, চান্সই তো পাইনি। তো যে পারফরমেন্স করারই সুযোগ পায়নি তাকে বাদ দিয়ে লাভটা কি হলো? আমি জানি না। এবং তাহলে দলে নিয়ে এলে কেন? এই 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 বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে একই একটা গতে বাঁধা দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যি এটা দেখার বিষয়, মানে বিশাল কাইতের জন্য কি আর করতে হবে, সেটাই এখন দেখার। মিষ্টু বোধহয় কোনো একটা কাগজে লিখে যে তুমি শুধু গোলকিপিং করে যাও মন দিয়ে, সেটাই করতে হবে। আর উপায় তো নেই। এইটাই আমি অরিন্দম মুখার্জি এত ভালো গোলকিপার, অরিন্দম ভট্টাচার্য এত ভালো গোলকিপার, অরিন্দম ন্যাশনাল টিমে নিয়মিত সুযোগ পাননি, এগুলো মেনে নিতে হবে। অভিজিৎ মণ্ডল এত ভালো গোলরক্ষক, অভিজিৎ দাও খুব একটা সুযোগ পাননি, তার যোগ্যতা অনুযায়ী প্রপার সম্মান দিতে পারেনি। এরকমই বিশাল কায়েতকে হয়তো মেনে নিতে হবে আর কি, আমার যেটা মনে হচ্ছে এটাই হতে চলেছে। খেলোয়াড় হিসেবে হয়তো সুযোগ নিতে হবে। এবার আমরা আসবো এই সেমিফাইনালটা নিয়ে, কারণ মোহনবাগান যেভাবে লড়াই করে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা জিতেছে, সাইফদা
আমরা যদি কথা বলি প্রথমার্ধে মোহনবাগান যখন খেলছিল তখন একটা বেশ তাদের প্ল্যান বি নিয়ে তারা শুরু করেছিল, অনেক প্লেয়ারকে তারা বসিয়ে রেখেছিল, গ্রেগ স্টুয়ার্ট, সুহেল। আমার মনে হয় প্ল্যান বি আর প্ল্যান সি দেখেছি, আমরা প্ল্যান এ দেখিনি। মানে টোটাল সিজনে আমরা মোহনবাগানকে যে প্ল্যানে দেখব সেই প্ল্যানটা কাল পর্যন্ত কিন্তু মোহনবাগান রিভিল করেনি। কোথাও গিয়ে কি মলিনা, এটা আমি মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম যে মলিনা হয়তো এক্সপেরিমেন্ট করছেন দলটাকে নিয়ে, ডুরান্ট কাপটা যেহেতু প্রি সিজন টুর্নামেন্ট, এই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না, প্রি সিজন টুর্নামেন্ট এক, কিন্তু মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমার কোথাও গতকালের টিম লিস্ট দেখে এবং প্ল্যান, আমি যদি বলি প্ল্যান বিতে শুরু করেছে এবং প্ল্যান সিতে গিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করেছে, আমি মনে হয় খুব একটা ভুল বলবো না। কেননা প্ল্যান বিটা আপনারা বুঝতে পারছেন, মোহনবাগান দলে যারা রিজার্ভে রয়েছে তারা প্ল্যান এ হবেন, হ্যাঁ, এবং সেই প্ল্যান এ কি সেমিফাইনাল থেকে হবেন না ফাইনালে হবেন, আইএসএল তো হবেই। কিন্তু এই টুর্নামেন্ট জেতার জন্য কোনো ম্যাচে কিন্তু মোহনবাগানের যে মূল দল সমর্থকরা স্বপ্ন দেখছে যে দলটা হওয়া উচিত, জানি না ম্যাকলারেনের চোটের কি কন্ডিশন বা কতটা কি কন্ডিশনে আনোয়ার আলী আছে, বা তোমার দলের বাকিরা যারা রয়েছেন গ্রেগদের কি অবস্থা রয়েছে, টোটাল বিষয়টা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও আমার মনে হয় যে হয়তো 27 তারিখ অথবা ফাইনাল ম্যাচে কিন্তু হয়তো প্ল্যান এ দিয়েই ম্যাচ শুরু করবে আর কি, অথবা প্ল্যান বিতে শুরু করে প্ল্যান এতে চলে যাবে। আমি ওভারঅল সিজনের প্ল্যান এ প্ল্যান বি বলছি তোমার, কেননা মোহনবাগানে এটাই কিন্তু খুব স্বাভাবিক, কারা দল হতে পারে কারা না হতে পারে, এটা কিন্তু কালকে যেটা দেখেছি আমরা, যেটা শুরু করেছে মোহনবাগান প্ল্যান বি, শেষ করেছে প্ল্যান সিতে, অথবা প্ল্যান সিতে শুরু করে প্ল্যান বিতে শেষ করেছে। আমার ধারণা এটাই হয়েছে হয়তোবা। হতে পারে, কারণ বেশ দেরিতেই শুরু হয়েছে মোহনবাগানের প্র্যাকটিস, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্লেয়ার তারা আসতেও একটু দেরি হয়েছে। শোনো, কন্ডিশনে একটু সমস্যা আছে, কন্ডিশনে একটু সমস্যা আছে, ডিফেন্সিভ ল্যাক আমি বলবো না, যে কম্বিনেশনের যতটুকু সবচেয়ে বেশি সমস্যা আধুনিক ফুটবলে ডিফেন্সিভ কম্বিনেশন তৈরি করা আর পাসিং ভ্যারাইটি তৈরি করা, অপশন ক্রিয়েট করা, এটাই হচ্ছে প্র্যাকটিস হয়। এটা তাদের দ্বিতীয় ম্যাচ, কালো চাদর ঘিরে যে একটা প্র্যাকটিস হয় না, ডিফেন্সিভ অর্গানাইজেশন আর ব্লকিং এর প্র্যাকটিস হয়, হ্যাঁ ঠিক আছে। আর অ্যাটাকিং এর ক্ষেত্রে যেটা প্র্যাকটিস হয় সেটা হচ্ছে কতগুলো চান্স অপশন ক্রিয়েট হচ্ছে, একটা প্লেয়ারের পায়ে বল থাকলে কতজন প্লেয়ার সেই বল নেওয়ার মতো জায়গায় যাচ্ছে, কেউ 30%, কেউ 40%, কেউ 60%, কেউ 70%, কেউ 90% পজিশনে অপশনে দাঁড়িয়ে রয়েছে, এবং সেই অপশানটা কী করে ক্রিয়েট হচ্ছে এইটা কোচ কিন্তু প্রতি মুহূর্তে মাপতে থাকেন। তার সেটার জন্য কম্বিনেশন প্লে করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এখন মোহনবাগানের খেলা দেখে যেটা মনে হচ্ছে, মোহনবাগান পুরোটা ওই গানে যে রেয়াজ হয় না পারফরমেন্সের আগে, সেই রেয়াজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে ভোরবেলায় গলা সাদার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তুমি এখনই মোহনবাগান দলটা কেমন হলো কী হলো, দল তো কী হয়েছে আমরা জানি, তবে কম্বিনেশন কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য কিন্তু একটা সময় লাগবে। এই মুহূর্তে বলে দিলে আমার বলার সে ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই, অধিকারও নেই। এবং দেখতে ভাল লাগছে যে একটা কিছু হওয়ার, অর্কেস্ট্রা হওয়ার একটা চেষ্টা হচ্ছে, এটুকু, এর বেশি কিছু বলা যাবে না। কারণ আমার ফরওয়ার্ড লাইন মাঝ মাঠের মধ্যে যে খুব কিছু কম্বাইন আছে আমার মনে হয়নি এখনো পর্যন্ত। তবে ডিফেন্স লাইন মাঝে মাঝেই মানে গ্যাপটাকে তারা পূরণ করতে পারছে না, বা ফানেলটাকে ছোট করে আসতে পারছে না, জায়গাটাকে ব্লক করে দেওয়া, যেটা বা চোখ করিয়ে দেওয়া অপোনেন্টকে, সেই জায়গাগুলো একটু সমস্যা এখনও রয়েছে। দেখো সবে প্র্যাকটিস শুরু হয়েছে, আর লং ওয়ে টু গো, এখন অনেক বাকি। এখন তাদের মূল লক্ষ্যই হচ্ছে এফসি চ্যাম্পিয়ন। তবে এর মধ্যেই কিন্তু ডুরান্ড কাপ জিতে যাওয়াটা খুব কঠিন কাজ না, কারণ অপোনেন্ট যারা আছে তারাও দলের ওজনে কম। মোহনবাগানের কিছু ব্যাপার না মোহনবাগানের কাছে এই ডুরান্ড কাপটা জেতা, আমার মনে হয় জাস্ট সময়ের অপেক্ষা, হয়তো বা দেখা যাক শেষ অবধি কি হয়। অবশ্যই অপেক্ষা থাকবে যে মোহনবাগান মুখোমুখি হয় বেঙ্গালুরু এফসি, এবং সেটা হবে আমাদেরই কলকাতার যৌবতী ক্রীড়াঙ্গনে। ব্যাঙ্গালোর তো মোহনবাগানের কাছে হেরে যাচ্ছিল, ছাড়ো, হ্যাঁ সেটাই একটা ব্যাপার, রিজার্ভ টিমের কাছে কপালে, মানে মোহনবাগানের রিজার্ভ টিম আর কি, ছাড়ো, ফুল টিম নিয়ে। আমার মনে হয় মোহনবাগান ম্যাচটা যদি সব ঠিক থাকে আর কি, আসবে দেখবে, জয় করবে, যাই সেটা সময় অপেক্ষা। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পাঞ্জাব কেন কঠিন ম্যাচ হলো, পাঞ্জাব কিন্তু কঠিন ম্যাচ হওয়ার কারণ হচ্ছে পাঞ্জাব কিন্তু মোরাললেস তার পুরোনো টিমটাকে, এবং একটা কম্বিনেশনটা তাদের কাছে খুব ক্লিয়ার, খুব কিছু ক্লিয়ার না তাদের কাছে কম্বিনেশনটা, মানে একেবারে
মানে কম্বিনেশন আউট হয়ে গেছে এমন না, খুব ভালো কম্বিনেশন ছিল, সুতরাং ম্যাচটা কঠিন ছিল। আর বেশ কিছু দুটো নতুন বিদেশি আসার পর একদম মানে আরও ভালো খেলাটা খুলেছে, খুব ভালো লড়াই করেছে এবং পাঞ্জাব। ফ্রি মনে ফ্র্যাঞ্চাইজি কাজ করে, কোচও খুব কেউ ডিস্টার্ব করে না, ফলে সুতরাং তাদের খুব তাড়াতাড়ি তারা যেটা চায় সেটা পাওয়াটা খুব কঠিন কাজ হয় না। দেখা যাক শেষ অবধি মোহনবাগান কী করে সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে। অবশ্যই মাঠ কিন্তু ভরাতে হবে, এইটাই একটা। ফাইনাল কী হবে, লাজোক আর নর্থ ইস্ট? নর্থ ইস্ট আর লাজং, সেটা তো সেমিফাইনাল, ওদের বিরুদ্ধে খেলা হবে হ্যাঁ। ফাইনাল। চলো দুটো ম্যাচ ও এমনি হয়ে যাবে, ডুরান্ড আসছে ধরে নিন, ব্যাপারটা বাকিটা দেখা যাক কী হয় শেষ অবধি। আর আশা করুন যাতে সাহিত্য এটা বললো সেটাই যেন হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জানান যে বিশালের প্রতি এই যে অবিচারটা হচ্ছে, বিশাল অবিচার, বিশালের প্রতি যে বিশাল অবিচার, সেটার জন্য আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানান। আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।